তো চ্যাপ্টার 5 ক্লাস 6 প্রশ্নটা হচ্ছে আমাদের প্রেজেন্টেড বিলো দ্য পার্শিয়াল ট্রায়াল ব্যালেন্স অফ বিডি লিমিটেড অন 31 ডিসেম্বর 2017 অ্যাকাউন্টস টাইটেল ডেবিট টাকা ক্রেডিট টাকা দেওয়া আছে। আমরা একটু প্রশ্নটা ভালো করে বুঝে নিচ্ছি একটু। তো এখানে আমাদের সাপ্লাইজ অন হ্যান্ড আছে 3000 টাকা ডেবিটে, অ্যাক্রুড স্যালারিস আছে ক্রেডিটে 2000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিটে আছে 6000 আর আনআর্নড রেন্ট ক্রেডিটে আছে 10000 আর ইন্টারেস্ট পেবল ক্রেডিটে আছে 1500। আমরা এ পর্যন্ত বুঝতে পারছি কিনা? জি স্যার। অর্থাৎ প্রশ্নে আমাদের ডেবিট ক্রেডিটে সাপ্লাইজ অন হ্যান্ড, অ্যাক্রুড স্যালারিজ, প্রিপেইড ইন্স্যুরেন্স, আনআর্নড রেন্ট, ইন্টারেস্ট পেবল এই তথ্যগুলো দেওয়া আছে। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডিশনাল অ্যাডজাস্টমেন্ট এই নম্বরে বলছে এ ফিজিক্যাল কাউন্ট অফ সাপ্লাইজ অন হ্যান্ড কস্ট 31 ডিসেম্বর 2017 টাকা 700। আচ্ছা, আমরা এই অ্যাডিশনাল অ্যাডজাস্টমেন্ট দেখার আগে দেখে আসি প্রশ্নে কি বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা দেখে নেই একটু। বি নম্বরে বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার টাকা 20000। সি নম্বরে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দ্য ইয়ার ওয়াজ ইরোনাসলি রেকর্ডেড। ইরোনাসলি বাংলা হচ্ছে ভুল কমে। রেকর্ডেড টাকা 3000 রেদার দেন দ্য কারেক্ট ফিগার টাকা 30000। ডি নম্বরে বলছে টাকা 10000 ওয়াজ রিসিভড অন জানুয়ারি 1, 2017 ফর দ্য রেন্ট অফ এ বিল্ডিং ফর বোথ 2017 and 2018। ই নম্বরে এ ফার্দার রিভিউ অফ ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন of period years revalued the depreciation of টাকা 7000 was not recorded. It was decided that oversight should be corrected by a period adjustment. আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিব সামারি। এখানে করতে বলছে রিকর্ডে গিভ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ এট ডিসেম্বর 31, 2017 assuming that books have not been closed, ignore tax। আচ্ছা, তোমরা প্রশ্নটা একটু স্ক্রিনশট দিয়ে রেখো। আর এখন যে কথাটা হচ্ছে, এক নম্বরে করতে বলছে গিভ, তুমি সমন্বয় জাবেদা দাও 31 ডিসেম্বর 2017 সালে। অ্যাজুমিং দ্যাট দ্য বুকস হ্যাভ নট বিন ক্লোজ, এখানে এই বইটা বন্ধ করা হয়নি ট্যাক্স ব্যতীত। তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো এখন এখানে আমাদের সমন্বয় জাবেদা দিতে বলছে, সেখানে বইটা এখনো ক্লোজ হয় নাই। আচ্ছা, তো বইটা যে ক্লোজ হয় নাই, বন্ধ হয় নাই, তাহলে আমাদের এই কথাটা বলার উদ্দেশ্য কি প্রশ্নে? এটা বলার উদ্দেশ্য হচ্ছে কোন সমন্বয় জাবেদায় বই যদি বন্ধ না হয়, তাহলে সমন্বয় জাবেদা যেটা হবে সেটাই দিতে হবে। অর্থাৎ অ্যাকচুয়াল যে সমন্বয় জাবেদা সেটা এন্ট্রি করতে হবে। আমি কথাটা আরেকবার বলি, তোমরা নোট রাখো। যদি প্রশ্নের সমন্বয় জাবেদা করার সময় বলে যে কোনো বই বন্ধ হয় নাই, সেক্ষেত্রে ওই সমন্বয় জাবেদার যেটা মূল সমন্বয় জাবেদা, আমরা সেই জাবেদাটা গুলো রেকর্ড করব। কথাটা বুঝতে পারছি? জি স্যার। কোনো সমস্যা নেই? জি স্যার। আচ্ছা, আমরা এক নাম্বার অ্যানসার নিয়ে একটা কথা বলতেছি। এখন আমাদের ওই অ্যাডিশনাল যে অ্যাডজাস্টমেন্ট গুলো আছে, আমরা সেগুলো আস্তে আস্তে দেখি। আচ্ছা, তোমরা খাতা কলম হাতে নিয়েছো? জি স্যার। আচ্ছা, এ নাম্বারে বলছে এ ফিজিক্যাল কাউন্ট অফ সাপ্লাইজ অন হ্যান্ড কস্ট টাকা 31/12/2017 টাকা 700। অর্থাৎ এর বাংলা দাঁড়াচ্ছে এরকম, সাপ্লাইজ বছর শেষে আমাদের হাতে আছে 700 টাকা। তাহলে আমরা দেখলাম উপরে যে আমাদের সাপ্লাইজের তথ্য আছে, সেখানে সাপ্লাইজ অন হ্যান্ড ছিল 3000 টাকা। কয় টাকা ছিল? 3000। 3000। তাহলে 3000 টাকার সাপ্লাইজ নিয়ে কাজ শুরু করছিলাম, বছর শেষে হাতে আছে কত? 700। 700। তাহলে আমাদের ইতিমধ্যে সাপ্লাইজ খরচ হয়ে গেছে কত? এই দুই ডিফারেন্সের টাকা, 3000 টাকা থেকে 700, হ্যাঁ 2300 টাকা। তাহলে সাপ্লাইজ যদি আমাদের খরচ হয়ে যেত, তাহলে জাবেদা কি হয়? খরচটা ডেবিট, সম্পদ ক্রেডিট। তোমরা এ নাম্বার দিয়ে লিখো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট। আমরা রিকোয়ার্ড একের অ্যান্সার করতেছি, সেখানে এ নাম্বার দিয়ে তোমরা লিখো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট। সবাই লিখতেছো তো নাকি? জি স্যার।
আচ্ছা, তাহলে আমরা জানি সম্পদ যদি কমে যায় তাহলে কি হবে, আমাদের এক্সপেন্স ডেবিট হবে। অর্থাৎ সম্পদ কমে গেলে এক্সপেন্স ডেবিট, সম্পদ ক্রেডিট। আমরা দেখলাম যে আমাদের প্রশ্নের উপরে সাপ্লাইজ অন হ্যান্ড ওটাও সম্পদ, আর সমন্বয় যেটা আছে ওটাও সম্পদ। তাহলে দুটা সম্পদ থাকলে আমরা ডিফারেন্স বের করব, ডিফারেন্স বের করে আমরা এক্সপেন্সটা বের করব। আমরা সেটাই করলাম, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট। ওকে। জি স্যার। আচ্ছা, এবার আমরা বি নাম্বারটা পড়তেছি। বি নাম্বারে বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার টাকা 20,000। আচ্ছা, আমার একটা সহজ কথা হচ্ছে, যদি প্রশ্নে প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। যদি প্রশ্নে প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে তাহলে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স কে ডেবিট করব। কথাটা মনে রাখো, যদি প্রশ্নে প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে তাহলে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স কে ডেবিট করব। তোমরা বি নাম্বার দেখা তাই লিখো, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড প্রিপেইড ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স ক্রেডিট। হ্যাঁ, তাহলে যদি আজকের পরে কোনো প্রশ্নে প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে তাহলে কি করব, আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স কে ডেবিট করব। ওকে স্যার। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে সমন্বয় কয় টাকা দেওয়া ছিল? সমন্বয়ে যে টাকা থাকবে সে টাকাটা অগ্রাধিকার পাবে। তো সমন্বয় ছিল আমাদের 20,000 টাকা, আমরা 20,000 টাকা বসাবো। জি স্যার। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড এক্সপেন্স ইন্স্যুরেন্স ডেবিট, ক্রেডিট, টাকা প্রিপেইড 20,000। ইন্স্যুরেন্স ক্রেডিট। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার সি নাম্বারে যাচ্ছি। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দ্য ইয়ার ইরোনাসলি রেকর্ডেড টাকা 3,000 রেদার দেন দ্য কারেক্ট ফিগার টাকা 30,000। একটু আস্তে আস্তে বুঝো। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে ভুল কমে 3,000 টাকা লেখা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি ছিল 30,000 টাকা। মানে ডিপ্রিসিয়েশনের জন্য আচ্ছা। 30,000 টাকা বরাদ্দ ছিল বলে তুমি 3,000 টাকা লিখছো, এটা লিখার একটা ভুল হয়েছে। আচ্ছা, যদি প্রশ্নে লিখার ভুল হয় তাহলে যে টাকাটা লিখা হয় নাই সেটা লিখতে হবে। তাহলে কয় টাকা লেখা হয় নাই? 27,000। 27,000। আর ডিপ্রিসিয়েশনের সবসময় একটা কমন যাবে, যেটা কি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ক্রেডিট। হ্যাঁ, এটা লিখো, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। জি স্যার। আচ্ছা, কয় টাকা হবে? 27,000 টাকা। 27,000 টাকা। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে যদি কোনো জার্নালে লিখার ভুল হয় তাহলে যে কয় টাকা লেখা হয় নাই বলে আমরা ওই কয় টাকা রেকর্ড করব। ওকে, জি স্যার। মানে একদম ইজি করে কথাগুলো মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, ডি নাম্বারে যাচ্ছি। ডি নাম্বারে টাকা 10,000 ওয়াজ রিসিভড অন জানুয়ারি 1, 2017 ফর দ্য রেন্ট অফ বিল্ডিং অফ বোথ 2017 এন্ড 18। আচ্ছা, একটু আস্তে আস্তে বুঝো। আচ্ছা, এই যে 10,000 টাকা, এটা কি হয়েছে, আমরা রিসিভ করছি। তো টাকা যদি অগ্রিম পাওয়া যায়, অর্থাৎ আয়ের টাকা যদি অগ্রিম পাওয়া যায় তাহলে সেটা হয় আনান। সেটা কি হয়? আনান। আনন্দ। আচ্ছা, তো এখন আমাদের এই যে লিখা আছে রেন্ট, একটা বিল্ডিং ভাড়া দিয়ে 2017 এবং 2018 সালে আমরা টাকা পেয়েছি 10,000 টাকা, যা 2017 সালের জানুয়ারি 1 তারিখে আমরা পেয়ে গেছি। অর্থাৎ 2 বছরের টাকা 17 সালের জানুয়ারির 1 তারিখে আমরা পেয়ে গেছি। তাহলে আমরা মানে আয়ের টাকা অগ্রিম পাইছি। আয়ের টাকা যদি অগ্রিম পাই তাহলে আনআন ডেবিট হয়। ওকে। জি স্যার। আচ্ছা, তুমি কথাটা আবারও নোট করো। আয়ের টাকা যদি অগ্রিম পাওয়া যায় তাহলে আনআনকে ডেবিট করতে হয়। তাহলে আনআন ডেবিট। তাহলে এই আনআনটা কার জন্য আসলো? রেন্টের জন্য। তাহলে নামটা হচ্ছে আনআন রেন্ট ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। আমরা প্রশ্নটা যত সহজে বুঝতে পারবো অ্যান্সারটা তত সহজ হবে। তাহলে আনআন রেন্ট ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। জি স্যার। আচ্ছা, তো এখন আনআন রেন্ট আমাদের এই 10,000 টাকা যে পাই সেটা কয় বছরের টাকা? 1 বছরের। না, 2 বছরে লিখা আছে না, বোধ 2 বছর। জি স্যার। 2 হ্যাঁ। বছরের। তা আমরা তো 17। হিসাব করি 1 বছরে, মানে 17 সালে হিসাব করতেছি। তাহলে জি 17 স্যার। সালে হিসাব করলে আমরা কয় টাকা দেখাবো? অর্ধেক টাকা, 5,000 টাকা। জি স্যার। হুম। তাহলে
তাহলে কথাটা আবার একটু বলি, সেটা হচ্ছে আয়ের টাকা যদি অগ্রিম পাওয়া যায় সেটা আনআর্ন হয়। ওকে, তাহলে আনআর্ন রেন্ট ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। এখানে 2 বছরের টাকা একত্রে পেয়ে গেছি, আমরা হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী 1 বছরে দেখাইতে পারি। তাহলে 1 বছরে 5,000 টাকা দেখাইলাম। তার কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, আমরা ই নাম্বারে যাচ্ছি। ই নাম্বারে বলছে এ ফার্দার রিভিউ অফ ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন। আর তোমাদের একটু সাউন্ড সমস্যা হচ্ছে, দেখো। আচ্ছা, ক্যালকুলেশন পিওর ইয়ার্স। পিওর ইয়ার্স মানে হচ্ছে পূর্ববর্তী বছর। রিভ্যালুয়েটেড মূল্যায়ন হয়েছে দ্যাট ডিপ্রিসিয়েশন অফ টাকা 7,000 was not accorded. It was decided that oversight should be corrected by a pure adjustment. আচ্ছা, একটু আস্তে আস্তে বোঝো। আমাদের ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে পূর্ববর্তী বছরে ডিপ্রিসিয়েশন বাবদ 7,000 টাকা দেখানোর কথা ছিল, কিন্তু ভুলে এটা দেখানো হয় নাই। It was decided that oversight should be corrected by a pure adjustment. And এটা যদি পূর্ববর্তী বছরে আমরা প্রদর্শন করতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, সংক্ষেপে কথাটা আমি সহজে বলতেছি, এটা এরকম যে যদি কোনো সমন্বয়ের টাকা যথা সময়ে দেখানো না হয়, মানে হিসেবে বলে বাদ পড়ে গেছে, তাহলে সেটাকে রিটেনিং আর্নিংস ডেবিট করতে হয়। কথাটা কি বলছি বলতো? যদি কোনো সমন্বয়ের টাকা যথাসময়ে হিসাবে দেখানো না হয় তাহলে তার জন্য রিটেনিং আর্নিংস কে ডেবিট করতে হয়। এখানে ডিপ্রিসিয়েশনের টাকাটা ও যথাসময়ে দেখাতে পারিনি, ওয়াজ নট অ্যাকর্ডেড, দেখানো হয় নাই, কোনো কারণে ভুলে বাদ পড়ে গেছে। তাহলে এর জন্য কি করব? রিটেনিং আর্নিংস কে ডেবিট করব। এটা একটা কঠিন জার্নাল, তোমরা লিখো খাতায় এই নাম্বার দিয়ে রিটেনিং আর্নিংস ডেবিট। রিটেনিং জি স্যার, আর্নিংস তারপর? ডেবিট। আচ্ছা, আর এটা কার টাকাটা আমরা রিটেনিং আর্নিংস করলাম? ডিপ্রিসিয়েশনের, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। সাব্বির, তুমি কি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে কি বললাম? রিটেনিং আর্নিংস ডেবিট হ্যালো, রিটেনিং আর্নিংস ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট লিখছি। জি স্যার। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত মানে 1 নাম্বার করণীয় কাজটা ক্লিয়ার কিনা? জি স্যার। একেবারে ভালো করে বুঝতে পারছি কিনা? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কি আছে? একটু না সাউন্ড স্যার। দাও। আচ্ছা, এবার 2 নাম্বারটা পড়ো। 2 নম্বরে বলছে গিভ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ এট ডিসেম্বর 31, 2017 অ্যাজুমিং দ্যাট দ্য বুকস হ্যাভ বিন ক্লোজড, ইগনোর ট্যাক্স। তো এখানে বলতেছে মানে 1 নাম্বার করণীয় কাজ আর 2 নাম্বার করণীয় কাজ দুটাই সেম, শুধু এখানে বইটা বন্ধ হয় না, এখানে বইটা বন্ধ হয়েছে। ওকে, জি আচ্ছা, স্যার। তো তোমরা স্টার চিহ্ন লিখো। সমন্বয় জাবেদা করার সময় সমন্বয় জাবেদা করার সময় যদি হিসাবের বই বন্ধ হয়, হ্যাঁ, বন্ধ হয়। সেক্ষেত্রে খরচ সেক্ষেত্রে এবং আয় জাতীয় খরচ এবং আয় জাতীয় জাতীয় হিসাবের নামগুলো না বলে হিসাবের নামগুলো না বলে রিটেনিং আর্নিংস বসাতে হবে। রিটেনিং আর্নিংস বসাতে হবে। তাহলে এই একটা মূল কথা যদি তুমি ভালো করে বুঝো তাহলে তোমার অ্যান্সার করা কোনো কঠিন হবে না। আচ্ছা, আমি কথাটা আবারও বলি, যখনই দেখবা সমন্বয় জাবেদায় কোনো বই বন্ধ হয়ে গেছে তখন মনে করবা ওই সমন্বয় জাবেদা যেগুলো করছো
সেখানে যে সকল জাবেদায় খরচ এবং আয় ছিল, ওই খরচ আর আয় গুলো নাম না বলে ওই জায়গায় রিটেনিং আর্নিংস বসাবো, আর সব ঠিক থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো কথাটা। জি স্যার। আচ্ছা, এবার আসো, তুমি এই নাম্বারে অ্যান্সারটা কি করছিলা? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস অন হ্যান্ড ক্রেডিট। আচ্ছা, এখানে খরচ কোনটা? এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স। তাহলে ওই নামটা আর বসবে না, ওই জায়গায় কি বসবে? রিটেইনিং আর্নিং। আর্নিংস। তাহলে দুই নাম্বার দিয়ে দুইয়ের এ নাম্বার দিয়ে লিখো রিটেনিং আর্নিংস ডেবিট, সাপ্লাইস অন হ্যান্ড ক্রেডিট, সেম টাকা। আশা করি বুঝতে পারছো। জি স্যার, পারবো এটা। আচ্ছা, তাহলে এখন লিখো, এ নাম্বার দিয়ে লিখো রিটেনিং আর্নিংস ডেবিট, সাপ্লাইস অন হ্যান্ড ক্রেডিট। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সাপ্লাইস অন হ্যান্ড ক্রেডিট। লিখছি? জি স্যার। আচ্ছা, এবার বি নাম্বার অ্যান্সারটা বলো, কি লিখছিলা? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আচ্ছা, এখন এই সমানতা দ্বারা আমরা কি চেঞ্জ করে দুইয়ের অ্যান্সার করব? ওই ইন্স্যুরেন্স এক্সপেন্সটা বলা যাবে না, হ্যাঁ, কি বলবো? রিটেনিং আর্নিংস। রিটেইনিং আর্নিং। রিটেনিং আর্নিংস ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। দেখো, বুঝতে পারলে অনেক সহজ হচ্ছে। দুই নাম্বার দিয়ে লিখো জি স্যার, রিটেনিং লিখতেছি। আর্নিংস ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, সেম টাকা 20,000। জি স্যার। আচ্ছা, এবার সি নাম্বারটা পড়ো, মানে এক নাম্বার করণীয় কাজে সি নাম্বারটা কি অ্যান্সার করছিলাম? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে এখানে খরচ কোনটা? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। আচ্ছা, তাহলে আমার মাথায় রাখতে হবে যে হিসাবের বই বন্ধ হইলে খরচ আর আয়ের নামগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে খরচ যেহেতু ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ওটা আর লেখা যাবে না, সে জায়গায় লিখবো রিটেনিং আর্নিংস। আমরা লিখলাম রিটেনিং আর্নিংস ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, সেম টাকা 27,000। জি স্যার। লিখতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, এবার আমরা যাচ্ছি ডি নাম্বারটা। আমরা ডি নাম্বারটা কি করেছিলাম? আনআর্নড রেন্ট ডেবিট, রেন্ট হ্যাঁ, রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, আমি এখানে আমাদের মানে ওই যে কি বলছিলাম যে হিসাবের বই বন্ধ হইলে তুমি কয়টা হিসাব মাথায় রাখবা? একটা দুইটা, খরচ, খরচ আর একটা আয়। আয়। এখানে কোনটা খরচ? না, এটা আয়। তা আয়, আয় রেন্ট কোনটা? রেভিনিউ। রেন্ট রেভিনিউ। রেন্ট তাহলে রেন্ট রেভিনিউ। রেভিনিউর জায়গায় কি হবে এখন? রিটেনিং আর্নিংস। তাহলে অ্যান্সারটা কি হবে? জি স্যার। আনআর্নড রেন্ট ডেবিট, রিটেনিং আর্নিংস ক্রেডিট। আমাদের কাছে কি খুব কঠিন মনে হচ্ছে? না স্যার। আচ্ছা, আমরা বাসায় বারবার চর্চা করব। জি স্যার। আচ্ছা, এবার ই নাম্বারটা একটু খেয়াল করো। ই নাম্বার জাবেদাটা কি সমন্বয় জাবেদা সঠিক ছিল না ওটাই ভুল ছিল? বুঝি নাই স্যার। ই নাম্বার যে জাবেদাটা অ্যান্সারটা করেছিলাম আমরা, ই নাম্বার, হ্যাঁ হ্যাঁ। সেখানে জাবেদাটা কি আমরা সামান্য জাবেদা বসাইছিলাম না ভুলে জাবেদাটা বসাইছিলাম? ভুলের। অর্থাৎ আমরা যে এই যে এখন যে কাজটা করতেছি, ওই হিসাবের বই মানে বইতে ক্লোজ। বন্ধ হয়ে ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ ওই হ্যাঁ। ই নাম্বার অ্যান্সারটা আমরা এক নাম্বারে যা বসাইছি দুই নাম্বারে সেম বসবে। কেন স্যার এটা? কারণ ওটা তো আমরা আগেই রেকর্ড করতে পারি নাই, ক্লোজ হয়ে গেছিল। ও হ্যাঁ। একটু খেয়াল করতে হবে। রিটেনিং আর্নিংস ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। স্যার এটা একটু আবার বললেন। মানে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা কি মেইন সমান জাবেদা লিখতে পারলাম না হিসাবটা ক্লোজ হয়ে গেছিল। তার মানে স্যার ই নাম্বারটা ক্লোজ আমার তো হওয়ার বলা আগে। ছিল ওয়াজ নট রেকর্ডেড, তোমরা ক্লোজ করো মানে হিসাব করতে পারি নাই, বন্ধ হয়ে গেছিল। ও তা আমরা তো আগেই ওই অ্যান্সারটা করে আচ্ছা। ফেলছিলাম, তাই ওই একই উত্তর দুই জায়গায় হ্যাঁ। বসবে। জি রিটেনিং স্যার, আর্নিংস বুঝছি। ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, জি স্যার। স্যার ওর টাকাটা কত হবে? সেম টাকা।
মানে প্রশ্নটা বুঝতে পারলে অনেকটা ইজি, আর বুঝতে না পারলে এটা কঠিন হয়ে দাঁড়াবে। কি 7,000 টাকা? 7,000 টাকা। ওকে স্যার। ওকে, জি স্যার। আচ্ছা এবার একটু খেয়াল করো, আমি যে এটা সলিউশনটা দেখাচ্ছি, তোমরা এই নাম্বার সলিউশনটা স্ক্রিনশট দিয়ে রাখো। স্যার দিছি। আচ্ছা এবার বি নাম্বারের সলিউশনটা স্ক্রিনশট দিয়ে রাখো, এরপরে তোমার সাথে তুমি অ্যান্সারটা মিলিয়ে নাও, দেখো ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটা মানে এ টু জেড যদি পরীক্ষায় আসে পারবো অ্যান্সার করতে? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত, আমরা নেক্সট ক্লাস করব, ঠিক আছে? বাসায় বারবার কালকে প্র্যাকটিস করো। 11টায়। হ্যাঁ ওকে স্যার।